যে একটা অদ্ভুত একটা একটা জায়গার মধ্যে এতগুলো পরিবার, তারা সবাই কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানায়। এইটা কিভাবে তৈরি হলো এই জায়গাটা, সেটা জানতে গিয়ে জানতে পারি আপনার বাবার কথা। আপনার বাবাই হচ্ছে এই পুরো জিনিসটার মূল মানুষ, তারাপদ হালদার। এর ইতিহাসটা কি? আমার বাবা খুব ছোটবেলাতেই খুব দুরবস্থার মধ্যেই ছিলেন। আমার দাদু মারা যাওয়ার পর আমার মা 5 বছর বয়সে ওনাকে নিয়ে কলকাতা চলে যায়। 3-4 পর্যন্ত পড়ার পরে তখন ওই মহামারীর সময়টা আসে। তো সেই অবস্থা থেকেই মানে খুব কষ্টের সাথে থাকতে থাকতে একসময় পড়াশোনা করতে করতে খুব চঞ্চল ছিলেন। হ্যাঁ। 5 তলার উপরে একটা কান নিচে ঝুলে বসছিলেন। বাড়ির মালিক ভয়েতে আমার মাকে মানে আমার ঠাকুরমাকে বললেন যে এই ছেলেকে এখানে রাখা যাবে না, তুমি নিয়ে বাড়ি চলে যাও। তো এখন এই অবস্থায় ফিরে আসেন। এসে বড় হওয়ার পরে কলকাতাতে হ্যাঁ। রাধাকৃষ্ণ শর্মা, এটা গিরিশ পার্কে ওনার দোকান ছিল, ওখানে উনি কাজ করতেন। এই সেতারের লাইনে গিয়ে পৌঁছে গেলেন কি করে? উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে করতে কোনোভাবে ওখানে আর কি ওইটাতে খুব ওনার আকর্ষণ বাড়ে। ওখানে দেখতেন, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। সেটা তৈরি করতে গেলে কিছুটা বাজনা জানা তার দরকার। সবই তো কাঠকে সুরে আনতে হবে। সব কিছু কাকার কাছেই শিক্ষা আমাকে নিয়ে উনি কাজ করিয়ে নিয়েছিলেন, বলে আমাদের কাজ করো, কাজ শেখো। আমরা কাজ শিখতে থাকি। 10 বছর কাজ করার পরে ওনার থেকেই সব কিছু আমার শিক্ষালাম। আমরা যেটা শুনেছি, কাকা প্রথম আমাদের এখানে 2-1 জন কলকাতায় পালিশের কাজ টাজ করতেন, অন্যান্য ডিপার্টমেন্টে কাজ টাজ করতেন। উনি কাকাকে নিয়ে গেছিলেন কলকাতায়। কলকাতায় যিনি আছেন নাম করা হেমেন সেন, সেতার বোনা, ওনার কাছে প্রথম এই 15-16 বছর বয়সে উনি ওখানে কাজে লাগেন। উনি ওখানে কলকাতায় কাজ করতে করতে উনি লখনৌ চলে যান। বাবার দিদি হবার পর, আমার 2 দিদি হবার পর বাবা একাই চলে গেলেন লখনৌতে। এইদিকে মা খুব চিন্তিত। 1 বছর আর কোনো খবর টবর নাই। মা যখন খবর পেলো কোম্পানির কাছ থেকে যে ও লখনৌতে আছে, বিয়েতে আপনার 2 গাড়িতে চাপিয়ে দিলে মা একাই চলে যায়। 7 বছর ওখানে আমার বাবা ছিল। ওখানে অনেকগুলো কারখানা ছিল, তার মধ্যে উনি একটা খুব ভালো লোকের কাছে ছিলেন। তারা খুব ভালোবাসতেন, মুসলিম ওরা ছিল। ওনাকে খুব সম্মানের সহিত ঘর টর দিয়ে রাখতেন। একটা বড় কোম্পানির সঙ্গে এমন ভাবে ওনার লেখার এটাই এত ভালো ছিল, ওনাকে ম্যানেজার পদে দেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন। আচ্ছা। তো উনি বলছেন আমি তো এখানে খাবোই না, আমার এই পদ নেওয়ার দরকার নেই। আমি যখন জন্ম হয় আমার 1970 সালে, আমার 2 ভাইয়ের লখনৌতে জন্ম এবং কুলমেরি হসপিটালে। আমার যখন 6 মাস বয়স তখন এত ঠান্ডা এবং ওখানে বরফ পড়তেছিল। সেই ভয়েতে ছেলে তো বাঁচানো যাবে না, চলো আর এখানে থাকবে না। লখনৌতে বরফ? হ্যাঁ, ওই বছরে হয়েছিল এত। তো সেখান থেকে ভয়েতে আমাকে নিয়ে, দাদাকে নিয়ে চলে আসে। আচ্ছা। আসার পরে এখান থেকে আবার আস্তে আস্তে ওই সূচনা করলেন কারখানার, এবং ওই সমস্ত ছেলেগুলোদের শেখাতে শুরু করেন বিজনেসটা। বিভিন্ন লোক করতে 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 আজকে এই পজিশনে এসেছে। আমাদের যখন বিজনেস চলতো তখন আমরা খুব ছোট, দেখতাম আসতো মারুফ বলে একজন ছিলেন, তিনি প্রচুর মাল আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতেন। তার মানে মূলত যখন এখানে কারখানা করলেন উনি, তার মানে ভেতর যেত হচ্ছে ওই লখনৌ আর বেনারসে। লখনৌ, দিল্লি, বম্বে থেকেও তিনি লোক এসেছে, নিয়ে গেছে। কলকাতা, লালবাজারে, তারপরে আপনার ভাস্করন ব্রাদার্স এর নাম শুনছেন? নাম শুনেছি, হ্যাঁ, ভবানীপুরে। ওনারা তামচূড়া নিতেন আমাদের কাছে। হিরেন রায়ের কাছেও আমাদের সেতার গেছে অনেক। আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়েছি, তখন আমাদের বডি সাপ্লাই হতো। তারাপদ বাবু তো আমার গুরুদেব, প্রথম থেকে তো এখানেই কাজ করেছি। আর তাই এই যে জায়গা জমি ছিল এখানে তারাপদ দাদারই। তারাপদ বাবু একবার কলকাতায় গেলেন, গিয়ে বলে আরে তুই এখানে কাজ করছিস, কত রোজ দিচ্ছে? আমি বলি এই তো 1.5 টাকা রোজ দেয়। বল চল তোকে সেখানে 2 টাকা রোজে লাগিয়ে দেবো বলে রাধাকৃষ্ণ শর্মার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দিল। ওখানে রোজ হলো 4 টাকা রোজ।
তারপরে তারাপদবাবু দেশে আসলেন, দেশে এসে কারবার শুরু করলো। আর শুরু করতে বললো যে আমার যত পালিশ হবে সব আমার পালিশগুলো তুমি করো, বলে আমাকে ওখান থেকে এখান দেশে পাঠিয়ে দিল। বছর 3 কাজ করলাম, করার পরেতে শখ চাপলো যে একটু ভালো কাজ শিখতে হবে। কোথায় যাব না, হিরেনবাবুর কাছে যেতে হবে, হিরেন রায়। ওখানে কাজ করতে করতে ওখান থেকে লখনৌ চলে গেলাম। লখনৌ গিয়ে সেখানে 7 দিন ছিলাম মোহাম্মদ সাহেবের কাছে। থাকার পরেতে ঠিক ভালো লাগলো না জায়গাটা, কারণ তাদের সঙ্গে তো ভাষায় কথা বলতে পারছি না, সব হিন্দি কথা। কলকাতায় চলে এসে ফের তারা দাদুর কাছে কাজ করছি, সেলেট মারায় কাজ করছি। করতে করতে আমাকে বললো যে এই যে আঙুর পাতা, গোলাপ পাতা এইসব কাটার লোক নেই, তোকে করতে হবে। বলে আমার হবে? বলে আরে তোর দ্বারাই সব হবে, তুই করতে থাক। এই হচ্ছে কান। কান এই যে মাঝে মাঝে এদিক করছি এদিক করছি, তার মানে বেসুরা হচ্ছে, আমার কানটা বলছে বেসুরা। এটা হচ্ছে আপনাকে ফাইন টিউন করে করতে হচ্ছে। এইভাবেই আর কি একে টিউন বলে। এই টিউন না করতে জানলে, গান না ঠিক হলে এই যে আওয়াজটা হচ্ছে, এটা বেশি খোলা আওয়াজ হচ্ছে। আমাকে এটাকে ঘষে ওই জায়গাটা আনতে হবে, ওকে বলে জুয়ারি। এটা এখন বহুত খোলা আওয়াজ, এত খোলা আওয়াজ হয় না, সুর বাহারে একটু ভোরাটি হয়। মানে সব রাগ রাগিনী আপনি জানেন? ও মোটামুটি, না জানার মতোই, তা মোটামুটি পারি আর কি। ওই যে বললাম কানটাই আমার হাতটাকে নিয়ে যাবে। মেন আমার কাজ হচ্ছে সেতার, সন্তুর যা হবে, দিলরুবা সব আমি জুয়ারি করি, রিপেয়ার করি, টিউন করি। যার জন্যে আমাকে এখন সবাই চেনে, শুধু সেতারের উপর আর আমি নেই। জুয়ারিটা শেখার পরে দিল্লিতে রিকিরামে গিয়ে আমি কাজ করি, জুয়ারিটা, টিউনটা এইসবগুলো শিখি। তারা ঠাকুরদার কাছে হতো, মানে এখানে আমরা রাপ শিখেছিলাম। শেখার পরে এসে বিজনেস শুরু করি। তারপরে আস্তে 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 সব টিচারদের সান্নিধ্যে চলে আসি। এবার টিচাররা এবারে ভালোই কাজ দেয়, ভালোই পয়সা পাই। আমি পয়সার পিছনে ছুটিনি, কাজের পিছনে ছুটেছি, কাজ শিখবো। ওখানে শরৎ সোমপুরের কাজটা শিখলাম, শিখে দেখলাম যে মোটামুটি আমার কোথাও গেলে কাজ পাবো বলে চিন্তা ভাবনা করে যে আমাকে আরও কিছু কাজ শিখতে হবে। ওই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে ফের একটা সুযোগ এলো লখনৌয়ে চলে যাওয়ার। লখনৌয়ে সারেঙ্গি, দিলরুবা, এসরাজ, রাবাব এগুলো তৈরি হয়, সুরসিঙ্গার আগে আমাদের এখানে হতো। তো এত লোক যে করে খাচ্ছে, শুধু আমাদের এই এলাকায় নয়, মানে ওদিকে এখান থেকে ধরুন আরও 5 কিলোমিটার দূরে চলে যান, ওদিকেও বেশ কিছু লোক কাজ শিখেছেন, মানে ওনার অবদানেই কাজ শিখেছেন। এখান থেকে 5 কিলোমিটার না, আবার এদিকে চলে গেলে যেমন 58 গেট, মালিগাছি, মানে আপনাকে যেতে গেলে 9 কিলো 10 কিলোমিটার যেতে হবে। ওদিককারও লোক কিছু কিছু এখনও পর্যন্ত সাইকেল নিয়ে আসেন, এসে মালপত্র নিয়ে বাড়িতে যায়, গিয়ে কাজ করে আবার দিয়ে যায়। মানে এখন যেসব কোম্পানিগুলো আছে ওনাদের দৌলতে ওনারাও কাজ করে খাচ্ছে। তবে সব ওই শিক্ষা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের তারাপদ হালদার বাবুর জন্যই। আর নতুন সেতার, সরোদ এইসব তো হচ্ছে, কিন্তু দোতারাটা তো আমাদের এখানে কেউ করছে না। তা দোতারা করতে হবে বলে এই দোতারা মাথায় আইডিয়া এসে গেল। এর যে একটা আওয়াজের ব্যাপার আছে, হ্যাঁ, এই যে টোকা মারলে একটা কাঁসার মুচের থেকে আওয়াজ বার হচ্ছে। তবে এই কাঠের যে যেমন কাঠ, ধরুন এর মধ্যে এই চুন কাঠের মধ্যে খুব কড়া কাঠ আছে, হালকা রেশার কাঠ আছে, সেইভাবে তাকে ভেতরে খাল দিয়ে তৈরি করতে হবে, তবে সেই আওয়াজটা আসবে। পিছপাই বাঁশি আছে, বাঁশিটা বাজাবে, চামড়ায় টান দেবে, এই যে টোকা মারবে, সেই খাদের শ্বাস সঙ্গে ওই সুরটা মেলা চাই। 4-5 দিন লেগে গেল একটা লাউ কাটতে। তো একটু করে করি দেখাই, বলে হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে করো। ওই জন্য তখন থেকে একটা খুব মন লেগে গেল যে বিনাটা তো সেরকম কেউ বানায় না, হাতের কাজটা তো আছেই, তার সাথে সাথে সাউন্ডটা যে পুরো ব্যাপারটা আলাদা বলে, এইটার জন্য আমাদেরও খুব ভালো লাগে যে এই যন্ত্রটা আমরা বানিয়ে যে যতটা বুঝতে পারছি
এই সাউন্ডটা মানে অন্য কোনো যন্ত্রের সঙ্গে মিশছে না। বেশিরভাগই আমি বিনাটাই বানাচ্ছি। তারপরে আছে সুরবাহার, সুর সিঙ্গার, রবাব আছে। আমি একটু চিন্তা করি যে যেসব যে যন্ত্রগুলো মানে এলাকায় হয় না সেই জিনিসগুলোকে আমি বানাবো। কি মনে হয় যে আপনাদের পরবর্তী যারা আসছে জেনারেশন, মানে তারাও কি আপনাদের এই কাজকে কন্টিনিউ করা শিখছে? শিখছে, কিন্তু বাজার নানা রকম বাজার তৈরি হওয়াতে এই লাইনে কারিগর কম হচ্ছে। কারণ হচ্ছে এই কাজটা শিক্ষামূলক কাজ। তাকে 4 বছর 3 বছর অন্তত মিনিমাম একটা পার্টস তৈরি করতে হলে তাকে 2 বছর 3 বছর কাজ করতে হবে। কিন্তু আদার যেসব কাজ আছে, ধরুন এই কাপড়ের কাজ বেরিয়েছে, এখন কাপড়ের মেশিন বেরিয়েছে। একটা ছেলেকে 18 বছর ছেলেকে 16 বছর ছেলেকে নিয়ে গিয়ে তাকে 6,000 টাকা মাইনে দিচ্ছে, বলে তুই এই মেশিনটা চালা। আর কাজ মেশিনে কোনো কাজ নেই, দাঁড়িয়ে থাকা আর ওই সুতো টুতো ছিঁড়ে গেলে একটুখানি দেখা। হ্যাঁ, অতএব খুব হালকা কাজ, তাকে কোনো শিক্ষা নিতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে তার মাইনে হচ্ছে। কিন্তু আমাদের তো হয় না। এই হস্তশিল্প জিনিস এই তাকে শিখতে হবে। শিখলে তবে একটা কারিগরকে পয়সা দেওয়া যাবে, না হলে হবে না। সে কাজ করতে শিখতে এসে অনেক কিছু ক্ষতিই করে দেবে। পয়সা দিলে লোক কাজ করবে, না হলে করবে না, শিখবেও না। মানে স্কলারশিপ দিয়ে শেখাতে হবে আর হ্যাঁ, কি। আর এখানে ভালো ভালো শেখানোর লোকও আছে যেটা গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে নেই। কলকাতায় কোথায় এরকম ভালো যন্ত্র তৈরি হয় বলুন তো একটা, এখন আমাকে আপনি বলতে পারবেন? এই তো তাহলে কলকাতায় যেখানে নেই গোটা পৃথিবীতে নেই, গোটা পৃথিবীতে নেই, গ্যারান্টি। কলকাতাতে ভালো মিস্ত্রি আর নেই। এই আমাদের দাঁতপুরি যা আছে, কলকাতায় যেসব বড় বড় কোম্পানিদের এখন কাজ হচ্ছে না, সবই আমাদের এখানকার ছেলেরা কাজ করছে গিয়ে। কাস্টমাররাও জানবে না যে এটা হিরেন রায় সেতার নয়, এটা সেই কার্তিক মোড়লের সেতার। তারা কিন্তু জানবে না, তারা জানবে হিরেন রায়েরই সেতার। কিন্তু এটা করেছে কার্তিক মোড়ল, তার থেকে হিরেন রায় বরুণ রায় কিনে আর এই ফিটিং করে দিয়েছে। আমাদের এখানে যন্ত্র প্লাস ফিটিং মিস্ত্রি সব ভালো। এখানে সমস্ত যে কাজ আছে, সেট লাইন মারা, বুলি করা, ডিজাইন করা, পালিশ মিস্ত্রি, বডি মিস্ত্রি সব এখানে ভালো, আর ফিটিং মিস্ত্রিও ভালো। যার জন্য আমাদের এখানটা সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। তারাপদ হালদারের শিষ্যরাই এখন কাজ করছে, আর ওর করার কোনো নেই, কেউ আসেনি, নতুন করে কেউ নেই। ওনার মনের ভিতরে একটা আলাদা চিন্তা ভাবনা সবসময় ছিল, আমাদের এই প্রত্যন্ত এলাকাটায় কি করে কিছু করা যায়, একাই করবেন এরকম চিন্তা ভাবনা আমার কোনোদিন ছিল না। সামাজিক দিকে করেছেন, তেমন ধর্মপথেও তার অবদান অনেক। তিনি প্রথম জীবনে তো প্রচন্ড ড্রিঙ্ক করতেন, 4 বোতল করে মদ খেতেন, কিন্তু কোনোদিন মাদলামি করতেন না। ঠিক সন্ধ্যা হবে রামায়ণ মহাভারত এইসব পড়তেন। সপ্তাহে 1 দিন 2 দিন তো মানে ওই পাড়ার লোক দিয়ে সব একসাথে হরি সংকীর্তন হতো। 1979 সালে আমাদের পাশের গ্রামে একজন গৃহস্থ ভক্ত, তিনি খুব ভালো পাঠ করতেন, পাশে ভাগবত পাঠ শুনতে যান, গিয়ে খুব ভালো লাগে। তারপর উনি বললেন তাহলে এই ভাগবতটা পুরো আমার বাড়িতে পাঠ করাবো। তো বলে অনেক করে 3 দিন পাঠ আমাদের বাড়িতে হয়। 3 দিন পাঠ শোনার পরে থেকেই সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হন আস্তে 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 আস্তে। তারপর আমরা 2001-এ আমাদের বাবাকে নিয়ে মায়াপুরের এখানে আসি আর কি। তারপরে 2003-এর প্রথমের দিকেই বাবা চলে যান।